আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সকলকে সুস্বাগতম জানাচ্ছি। বিপ্লবোত্তর আমাদের এই বাংলাদেশ, আমাদের কি এই দেশকে সাজাতে হবে। আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা অতি এগিয়ে আসেন। এখন সবচেয়ে আমাদের দেশের মানুষের যে ভোগান্তিটা হচ্ছে সে হচ্ছে নিত্য পণ্যের বাজারটা। আমরা একটু দেখি, আমি বাজার করতে গেলে তেল থেকে শুরু করে পেঁয়াজ এবং চাল এবং মুরগি, ডিম, এই সব কিছু নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু আমাদের এই বিপ্লব থাকবে না। মানুষের রোশনারে পড়তে হবে। অলরেডি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় আপনি তথ্য নিয়ে দেখেন, খোঁজ করেন, তাহলে দেখবেন যে আমাদের প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসছে মানুষের। এর একমাত্র কারণ হচ্ছে যে আমরা এই বিপ্লবের সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছাতে পারি নাই। যদি আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে কিন্তু আমরা এই বিপ্লবের সঠিক যে মানটা ধরে রাখতে পারতাম, তাহলে মানুষের মনে স্বস্তি আসতো এবং এই বিপ্লবের সুফলটা কিন্তু ভোগ করত। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে বলবো আপনি আমার পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। আজকের আমার টপিকটি হচ্ছে আমদানি। আমাদেরকে আমদানি করতে হবে। আমরা যারা সৎ ব্যবসায়ী আছি তাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি পত্রিকায় দেখেছেন যে এস আলমের অন্যান্য যে কোম্পানিগুলো আছে সব কিন্তু আমাদের দেশি বাজারে যে ব্যাংকগুলি তাদের বিনিয়োগ বন্ধ করে দিয়েছে, যার কারণে তাদের যে একটা আমদানি ছিল এই আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে, সুগার মিল বন্ধ হয়ে গেছে, বিভিন্ন কমি ছাঁটাই হচ্ছে। তাহলে আমাদের ভিন্ন পন্থায় আমাদের দেশকে এগিয়ে রাখতে হবে। আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে এতদিন জিম্মি হয়েছিলাম যে আমরা অন্য কোথাও থেকে কিছু আমদানি করতে পারবো না। চিনি তাদের কাছ থেকে আনতে হবে, পেঁয়াজ তাদের কাছ থেকে আনতে হবে, কাঁচামরিচ তাদের কাছ থেকে আনতে হবে, এবং তারা যেভাবে প্রয়োজন সেভাবে দাম দিয়ে আমাদের কাছে বিক্রি করত। আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি গত 28শে অক্টোবর এই ফেসিলিটি সরকারের কাছে আমাকে থাকতে হয়েছিল। তখন আমি সেখানে বসে পেঁয়াজ খেয়েছি 350 টাকায়। খারাপ লাগতে পারে, অনেকে বলতে পারেন যে এটা কোনো কথা হলো। আমরা কিন্তু এখন 350 টাকায় পেঁয়াজ খাচ্ছি না, কিন্তু তারপরে কিন্তু মানুষের ভিতরে নাখোশ। তার একমাত্র কারণ হচ্ছে যে তাদেরকে আমরা সঠিক ইতিহাসটা ধরতে পারিনি। যে আপনি বুক খুলে কথা বলতে পারতেছেন, আপনার মনের ভাব প্রকাশ করতে পারতেছেন, আপনার কোনো ভয় নেই, তাহলে আপনি এই বিপ্লবের সুফলটা কি শুধু নিত্যপণ্যের উপরেই? হ্যাঁ, আমাদের মানুষের দেখুন বোঝানো যাবে না। রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুরি, ক্ষেত খামার যে কাজ করে তাদের কিন্তু আসলে আপনি যদি সুলভ মূল্যে কিছু চাল দিতে পারেন, তেল দিতে পারেন, কিছু মাছ দিতে পারেন, গোছ দিতে পারেন, দেখছে না, তারা তো খেয়ে পারে, বাঁচতে পারে। তার জন্য আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, এক নম্বরে বললো পাকিস্তান, দুই নম্বর চীন, তিন নম্বর হচ্ছে তুরস্ক, ইন্দোনেশিয়া, এখান থেকে আপনাকে পেঁয়াজ আমদানি করতে হবে। মিশরেও প্রচুর পরিমাণে পেঁয়াজ হয়, আমরা পেঁয়াজগুলো আমদানি করতে পারি। আপনি সেখান থেকে 30 থেকে 35 টাকার ভিতরে পেঁয়াজ আনা সম্ভব। আমাদের যে আমদানিকারকরা আছে তারা কিন্তু ঘুরে আসছে, তারা কথা বলে আসছে, অচিরেই আমাদের বাজারে এগুলো চলে আসবে। আপনি যদি মশলা ইন্দোনেশিয়া আনতে পারেন, পাকিস্তান থেকে আনতে পারেন, মিশর থেকে আনতে পারেন, চীন থেকেও প্রচুর পরিমাণে মশলা আনতে পারেন। আমাদের কাছ থেকে ভারতের কাছে আমাদের জিম্মি হয়ে থাকতে হবে, ব্যাপারটা কিন্তু তেমন না। তাহলে কিন্তু আবার সেখান থেকে মশলা আমদানি করে আনতে পারি। এরপর যদি আপনি দেখেন যে অন্যান্য দ্রব্যের ভিতরে সবচেয়ে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে তেল। আমরা পাম অয়েল তেলটা কিন্তু মালয়েশিয়া থেকে আনতে পারি। আমাদের অনেক শোধনাগার আছে। আপনি দেখতে পারেন যে তেল আমাদের চাইতে সবচেয়ে খারাপ যে রাষ্ট্র শ্রীলঙ্কা, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমাদের যে ম্যান পাওয়ার সোর্সটা আছে, এই সোর্সটা সবচেয়ে আমাদের কাজে লাগাতে পারি এবং অলরেডি হচ্ছে। কিন্তু আপনি দেখেন যে ইসলামী ব্যাংকগুলিতে, মূলত ইসলামী ব্যাংকটার কথাই বলবো, সেখানে দেখেন যে প্রচুর পরিমাণে ট্রানজাকশন হচ্ছে, যেটা হচ্ছে রেমিটেন্স। দেশের 3 ভাগের 1 ভাগ রেমিটেন্স কিন্তু ইসলামী ব্যাংকে আসে এবং সব আমাদের সেই যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা কিন্তু আমাদেরকে পাঠাচ্ছে। তাহলে আমাদের আমদানি করতে সমস্যা কোথায়? আমরা জিম্মি হয়ে থাকতে চাই না, আমরা এইসব কান্ট্রিগুলো থেকে আমদানি করতে পারি।
এবং ভোগ্যপণ্য প্রসাধনী আমরা সেই তুরস্ক সহ বিভিন্ন কান্ট্রি থেকে আমদানি করতে পারি। আপনি নেটে সার্চ দেন, আর দেশের যারা বড় বড় আমদানিকারক আছে তাদের সাথে যোগাযোগ করেন, 3-4 জন মিলে আমরা আমদানি করতে পারি। তাহলে আমাদের কারো রাষ্ট্রের কাছে জিম্মি হয়ে থাকতে হবে না। আমাদেরকে এমনভাবে কুক্ষিগত করে রেখেছিল যে তাদের ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, আমরা চলতে পারবো না। আসলে এই রাষ্ট্রটা এমন একটা রাষ্ট্র যেখানে সবচেয়ে আমাদের মূল সোর্স হচ্ছে ম্যান পাওয়ার। আপনি দেখেন, আমার মানুষগুলোকে যদি আমি সোনার মানুষ হিসেবে তৈরি করতে পারি, তাদেরকে সৎ হিসেবে গড়তে পারি, তাদেরকে উন্নত শিক্ষায়, প্রযুক্তি, কারিগরি এবং দক্ষতার সহিত তাদেরকে মানুষ করতে পারি, এবং আমাদের ম্যান পাওয়ারগুলোতে আমি মিডল ইস্ট সহ বিভিন্ন কান্ট্রিগুলোতে আমরা পাঠাতে পারি, তাহলে আমি বলতে পারি যে আমাদের এই ম্যান পাওয়ারগুলোই আমার দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা দেশের বাজারে অনেকে আউটসোর্সিং এর কাজ করি, ঠিক সেম একই অবস্থা। আমার দেশের মানুষ বিভিন্ন কান্ট্রি থেকে রেমিটেন্স পাঠাবে এবং আমার দেশ সোনায় সুফলে ভরে উঠবে, আমাদের দেশের মানুষ সুফলগুলো বুক করবে। একটা জিনিস না বললেই নয়, যেহেতু আমি একটা আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে যে রেমিটেন্স গুলো আসতো, টাকাগুলো আসতো, বিদেশে সেই কান্ট্রির ব্যাংকগুলিকে ওই টাকাগুলি হেল্ড আপ করে রাখা হতো। দেশের টাকাগুলো ভাগ ভাগ করে ওই রেমিটেন্স যোদ্ধাদের বাসায় বাসায় পৌঁছে যেত। ওই টাকা কিন্তু আমার দেশে আর আসতো না, ওইটা ওখান থেকে চালান হয়ে যেত সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন সহ বিভিন্ন জায়গায়। এই টাকাগুলো তারা পাচার করেছে, যার কারণে আমাদের দেশ এতটা অধপতনে চলে গেছে। সঠিকভাবে যদি বন্টন হতো, সঠিকভাবে আমাদের টাকা আমাদের দেশে আসতো, আমাদের রিজার্ভ কমতো না, তাহলে কিন্তু আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। আমরা চাই না আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো পাথর আমাদের মাথার উপরে এসে বসুক। তাই বলবো যে সৎ ব্যবসায়ী যারা আছেন, প্লিজ আসুন, এগিয়ে আসুন। আপনারা যারা আগে অনেক বেশি আমদানি করতেন, অনেক বেশি প্রয়োজন নাই, কম করেন, কিন্তু আমাদের দেশে আমদানি হোক। আমরা সুন্দর একটি সমাজ গড়ে তুলি, সুন্দর একটি দেশ গড়ে তুলি এবং ইসলামের আদর্শে আমাদের জীবনটাকে রাঙিয়ে তুলি। ইসলাম ছাড়া কিন্তু আপনি পারবেন না। আপনি সৎ কাকে বলেন? আপনি চোর, বাটপার, টাউট দিয়ে কিন্তু আপনি দেশে কোনোভাবেই উন্নতি সাধন করতে পারবেন। তারা তাদের নিজেদের দিকটা দেখবে, তারা আখিরাত দেখবে না। টাকা কোথা থেকে আসলো হালাল হারাম বুঝবে না। তাদের নেতা যেটা বলছে সেটা করবে। যেই নেতা হালাল হারাম শিখায় না, যেই নেতা সৎ ব্যবসায়ী হতে শিখায় না, সেই নেতার আদর্শ তারা বাস্তবায়ন করবে। তাহলে কিন্তু এই দেশে কোনোভাবেই সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ গড়া কখনোই সম্ভব না। আমরা যেই কান্ট্রিগুলোতে থেকে আমাদের আমদানি করতে পারি, হ্যাঁ আমরা ভারতের সাথে আমদানি করতে পারি, করবো না কারণ অবশ্যই আমরা তাদের সাথে আমদানি করব, কিন্তু সেটা সঠিকভাবে, সঠিক মূল্য নির্ধারণ করে তারা যেটা বেঁধে দিবে সেই দামে আমাদেরকে আনতে হবে। মামুমারি আবদার না, কিন্তু অবশ্যই সেদিনই আমরা সেভাবেই আমরা করব যে আমাদের বিশ্ববাজারে যাচাই বাছাই করে তারপর তাদের সাথে আমরা লেনদেন করব। ভিউয়ার্স, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনি ফিরে আসুন। আপনার পরিবার, আপনার দেশ, আপনার সমাজ সবকিছুই আপনার। এটাকে যতদূর আপনি সুশাসন এবং ন্যায় এবং সত্যের মধ্যে পরিচালিত করতে পারবেন ততই আপনার লাভ। আপনি ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। আপনার লাইফটা ভালো কাটুক সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।